এটা একটা রহস্য যে সরকার কেন আর্মিকে অ্যাক্টিভেট করলো না টু মানে কি বলে প্রোটেক্ট মব, কেন করলো না, এটা একটা রহস্য। এবং আমরা দেখতেছি সরকার আর্মিকে কখনো কখনো হাইপার অ্যাক্টিভ করছে, কখনো কখনো ইনঅ্যাক্টিভ করে রাখছে। হাইপার অ্যাক্টিভ করছে গোপালগঞ্জে। শেখ হাসিনার অপরাধের জন্য শেখ হাসিনা দায়ী হয়ে থাকলে শেখ হাসিনা সরকারের যেসব অন্যায়, সেই অন্যায়গুলোর জন্য তার যদি বিচার হয়, তাহলে এখন যে অবস্থা চলছে এটার দায় দায়িত্ব কার? বর্তমান গভর্নমেন্ট আইদার ওয়ে বিপদে আছে। এটাকে ওই যে আঞ্চলিক ভাষায় বলে মাইনকার জিপা। রাজাকার শেখ হাসিনা দিলে যেটা গালি হয়, তারা দিলে গালি হয় না। বসে বসে টেবিলে বসে সরকার তৈরি করার যে প্রক্রিয়া, এইটা বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছেন। ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হবে। কুৎসিত ভাষা পৃথিবীর কোনো সংস্কৃতিতে গ্রহণযোগ্য না, কিন্তু আমাদের এই সরকার এই কুৎসিত ভাষাকে রীতিমতো লেজিটিমাইজ করেছেন। তারা এই কুৎসিত ভাষাকে প্রতিবাদের ভাষা বলেছেন। তারা বলেছেন এটা নাকি জেনজিদের ভাষা। আওয়ামী লীগের যে সমস্ত ভোটার, তারা এই লাঙ্গল মার্কাতেই ভোট দেবে। তারেক রহমান কেন, তার মানে 10টা 100টা তারেক রহমান এটা পারবে না। বাপ মা কোন একটি চমৎকার ভালোবাসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে জন্ম দিয়েছেন। যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে তাদের বাপ মা তাদেরকে জন্ম দিয়েছেন, সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করে, সেই যৌনাঙ্গের নাম ব্যবহার করে তারা লোকজনকে গালিগালাজ করে। 1 মূল্য দেয় না। জুলাই সনদ টনদ এগুলি একেবারে এগুলি মিনিংলেস। জুলাই ছাত্র জনতার বাইরে আর কোনো জনতা নাই। ওনারাই শুধু নিজেদেরকে জুলাই মাসের মালিক বলে দাবি করছেন। মাহবুব কামাল, একটু জানতে চাই যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন যে এই যে মাজার ভাঙা এবং লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং ধর্মের নামে দেশকে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি করতে চলছে একটি গোষ্ঠী, তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, এমন অভিযোগ করেছেন তিনি। এই যে মব তৈরি হচ্ছে এবং মাজার ভাঙা, এগুলো এই যে নির্বাচনকে সামনে রেখে কতটুকু পরিস্থিতি বেগতিক হতে পারে বলে আপনি মনে করেন? ইসলামের তো নানা সেক্ট আছে, তাই না? নানা কি বলে যে বিভাজন আছে ইসলামের নানা রকম। তো এক এক সেক্ট এক এক রকম এক একটা জিনিসকে মূল্যায়ন করে। তো সেগুলো তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে কোনোভাবেই আপনার একজন মৃত ব্যক্তির সঙ্গে, ইসলামের বিধানে তো এটা নাই যে একজন মৃত ব্যক্তির লাশ তুলে তাকে পুড়িয়ে ফেলা, এটা জঘন্যতম অপরাধ হয়েছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবং এইটা সরকার করতে দিছে, মানে যেহেতু এটা আগাম তারা ঘোষণা দিছিল, তো ফলে গভর্নমেন্ট ইচ্ছা করলে প্রিকশনারি মেজার নিতে পারত, কিন্তু তারা নেয় নাই। এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার আসলে মবকে এনকারেজ করছে। এটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখতেছি। দেখেন, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে বিশেষ করে পলিটিক্যাল ক্রাইম যেগুলো হয়, সেইটা পলিটিক্যাল ক্রিমিনাল যারা, মানে পলিটিক্যাল ক্রাইম যারা করে, তারা প্রথমে দেখে যে আমি যেটা করতে যাচ্ছি এই ব্যাপারে সরকার প্রধান, হেড অফ দি গভর্নমেন্ট এবং তার সারাউন্ডিংসের অ্যাটিটিউডটা কী। যদি দেখে যে পজিটিভ, মানে এই ব্যাপারে তাদের কোনো নাই, রিজার্ভেশন নাই, তাইলে তারা উৎসাহী হয়। এবং কি বলে যে, যেমন ধরেন আমেরিকাতে যারা হোয়াইট সুপ্রিমেসি সিনড্রোমে ভুগে, তারা একজন ইমিগ্রেন্টের উপরে কি মানে যদি হামলা করে, তাহলে বুঝতে হবে যে সে জানে যে ট্রাম্প এটাতে মাইন্ড করবে না। অথবা ধরেন গত রেজিমে যে ব্যাংকের টাকা লুট হয়েছে কিংবা কি বলে যে খেলাপি ঋণ হয়েছে, কেন হয়েছে? এই ক্রাইমটা কেন হয়েছে যে ঋণ খেলাপিরা এবং যারা লুটপাট করছে তারা মনে করছে যে এতে গভর্নমেন্টের হায়ারার্কি বা হেড অফ দি গভর্নমেন্ট তার সারাউন্ডিং এরা মাইন্ড করবে না, সুতরাং তারা করছে। তো এখন এই যে যারা মব করতেছে, তারা দেখতেছে যে আসলে সরকার প্রধান এবং তার আশেপাশের লোকজন মব করলে আমাদের কোনো অসুবিধা নাই। একটা গ্রিন সিগন্যাল তারা, মানে অলিখিত একটা সিগন্যাল তারা সরকার পক্ষ থেকে পাচ্ছে। এবং এটা কেন আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে দুটা ঘটনা বলি। একটা হচ্ছে যে এই প্রেস সেক্রেটারি বলছিলেন যে মব হচ্ছে প্রেশার গ্রুপ। তো যখন মবিস্টরা যখন দেখলো যে এটা প্রেশার, গভর্নমেন্টের দৃষ্টিতে প্রেশার গ্রুপ, তো করি আমরা, এটা তো প্রেশার গ্রুপ, এটা তো আর না, মব না। অথচ এই প্রেস সেক্রেটারি জানেন না হোয়াট ইজ মব অ্যান্ড হোয়াট ইজ প্রেশার গ্রুপ। পলিটিক্যাল সায়েন্সে প্রেশার গ্রুপে ইট ডিনোট সামথিং ডিফারেন্ট। সেটা হচ্ছে মব হচ্ছে, প্রেশার গ্রুপ হচ্ছে, প্রেশার গ্রুপস আর অর্গানাইজড এন্টিটিস টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড ডিসিশনস উইদাউট পার্টিসিপেটিং ইন দ্য ইলেকটোরাল প্রসেস। তার নির্বাচনী প্রক্রিয়া থাকবে না, কিন্তু গভর্নমেন্টের পলিসি এবং কি বলে যে সিদ্ধান্তগুলোকে ইনফ্লুয়েন্স করবে।
আর মব হচ্ছে ডিসঅর্ডারলি অর রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ সাম টার্গেট, পার্টিকুলার টার্গেট। এটা হচ্ছে মব। এটা ডিসঅর্ডারলি, রায়োটাস এবং একটা স্পেসিফিক টার্গেট তারা অ্যাচিভ করতে চায়, তারা ইনফ্লুয়েন্স করতে চায় না। আপনার এই কি বলে যে এটা কি জানি ওটা প্রেশার গ্রুপ হচ্ছে ইনফ্লুয়েন্স করতে চায়, তার গভর্নমেন্টের সিদ্ধান্ত পাল্টাইতে বা তাদের গভর্নমেন্টের পলিসির উপর একটা ইনফ্লুয়েন্স। কিন্তু মব হচ্ছে তারা নিজেরাই একটা পার্টিকুলার টার্গেটকে অ্যাচিভ করতে চায় বাই আপনার আনরুলি সিচুয়েশন। তো ফলে ডিস্টিংক্ট, মানে এটা একটা ডিফারেন্সটা ডিস্টিংক্ট, তাই না? তো চিফ কি বলে প্রেস সেক্রেটারি বলে দিলেন যে এটা প্রেশার গ্রুপ। তো এখন এই যে চলতেছে না, এইটা কালকে একটা টক শোতে বলতেছিলাম, আমি একটা জিনিস পড়তেছিলাম গত রাতে, পরশু দিন রাতে। সেটা হলো যে মানে এইটা এখন চলতেছে, এইটা হচ্ছে পোস্ট ট্রুথ এরা, সেটা হচ্ছে সত্য পরবর্তী যুগ। এবং এই সত্য পরবর্তী যুগের মানে মেইন ইটা হচ্ছে যে এই যুগে মিথ্যা বলে কিছু নাই। যেটা মানে আপনি মিথ্যা বলছেন, সেটা অন্য পক্ষ বলছে এটা অল্টারনেটিভ ট্রুথ, এটা বিকল্প সত্য। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সেটা যে 2017 সালে যখন ট্রাম্পের ইনাগুরেশনের সময় কত লোক হয়েছিল, এটা নিয়ে ডিবেট হলো, তখন এই কথাটা চালু হয়েছিল, অল্টারনেটিভ ট্রুথ। এবং এখন দেখেন কি দাঁড়াইছে, এখন কিন্তু দ্যার ইজ নো ট্রুথ, দ্যার ইজ অনলি পারসেপশন। কোনো ট্রুথ বলতে কিছু নাই। হ্যাঁ, এবং কতগুলি জিনিস এখানে মানে এখানে ফ্যাক্টস হয়ে গেছে সেকেন্ডারি, প্রাইমারি হয়ে যাচ্ছে আপনার ইমোশনালি রেজোনেন্ট ন্যারেটিভস। এই যে ন্যারেটিভগুলি প্রতিধ্বনিত হচ্ছে, হ্যাঁ, ইমোশনাল ন্যারেটিভস, এইটা হয়ে গেছে প্রাইমারি, আর ফ্যাক্টস হয়ে গেছে আপনার সেকেন্ডারি। ঠিক আছে, এগুলির উপরেই মানুষ কথা বলতেছে, ফ্যাক্টস আড়ালে চলে যাচ্ছে। এবং একটু বলি এবং ফলসহুড এবং ট্রুথ এর মাঝে এখন কোনো বাউন্ডারি নাই। এবং মিথ্যা সত্যের ছদ্মাবরণে এমনভাবে শাসন করছে দেশ, হ্যাঁ, আমরা বুঝতেই পারতেছি না যে সোসাইটিটা কোথায় চলে যাচ্ছে। এবং এই যে একটা অবস্থা, হ্যাঁ, যেভাবে পারতেছে ন্যারেটিভ তৈরি করতেছে, এগুলি প্রতিধ্বনিত হচ্ছে, সেটার আড়ালে সত্য চলে যাচ্ছে। হ্যাঁ, একটু যোগ করে যে আপনি যে মবের কথা বললেন, জাতীয় পার্টির বিষয়টাও জানতে চাইলেন যে এটাও তো একটা মব। তাহলে যে সরকার কি মানে একেবারে পুরোপুরি ব্যর্থ মব নিয়ন্ত্রণে? কেননা কিছুদিন আগে জাতীয় পার্টি এই বিএনপি এবং এনসিপি জামাত 3 দলই কিন্তু সরকারের সাথে বৈঠক করেছেন। তারা কি ওই সময় বলতে পারেননি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা প্রয়োজন? আপনি কি বললেন, সরকার কি ব্যর্থ, এইটা প্রশ্ন করলেন কি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে সরকার পুরোপুরি ব্যর্থ কিনা। ব্যর্থ না মানে এইটা আউট অ্যান্ড আউট, এইটা অ্যাবসলিউটলি ব্যর্থ, 100% ব্যর্থ। আপনি কি প্রশ্ন করতেছেন, আমি তো বুঝতেছি না কিছু। এখানে তো কোনো মানে অন্য কোনো কিছু বলার তো কোনো সুযোগ নাই। আপনি দেখেন না কোন এই যে মানে হাসি লাগে, বুঝছেন কি, চিফ অ্যাডভাইজার কি এটা সভ্য সমাজ কি সব বলছে আর কি। হ্যাঁ, এইটা কি আর সভ্য সমাজ আছে? ইজ ইট স্টিল এ সিভিলাইজ সোসাইটি? হ্যাঁ, কোন মবটার ক্ষেত্রে দেখেন, এটা একটা রহস্য যে সরকার কেন আর্মিকে অ্যাক্টিভেট করলো না টু মানে কি বলে প্রোটেক্ট মব, কেন করলো না, এটা একটা রহস্য। এবং আমরা দেখতেছি সরকার আর্মিকে কখনো হাইপার অ্যাক্টিভ করছে, কখনো ইনঅ্যাক্টিভ করে রাখছে। হাইপার অ্যাক্টিভ করছে গোপালগঞ্জে, ঘটনা কিন্তু সেনাবাহিনীর একটা প্রশংসা বলছি আপনাকে। আবার 32 নম্বর যখন ভাঙা হয়েছে, ওখানে সেনাবাহিনী ছিল, দেওয়ার ইনঅ্যাক্টিভ। এখন ঘটনাতেও সব জায়গায়। তো এখন মানে গভর্নমেন্ট যদি অর্ডার করে আপনাকে আর্মিতে অ্যাক্টিভেট হতে বাধ্য, তাই না? তাইলে আর্মি অ্যাক্ট করছে কী হবে? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিসিশন অফ দি গভর্নমেন্ট যা বলবে তাই তো করতে হবে তাকে। তাহলে গভর্নমেন্ট তাদেরকে অ্যাক্টিভেট করে নাই কোনো খাতে কি অ্যাক্টিভেট, অথবা মব যারা করছে তাদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে? বা ইভেন আপনি বলেন চিফ অ্যাডভাইজার কি তার জাতির উদ্দেশ্যে কোনো ভাষণেই জনগণকে আহ্বান করছেন যে আসেন আমরা মব প্রতিরোধ করি? করছেন কোথায়? কি করছেন উনি একটা গ্যাদারিংয়ে বলছেন ওরা তো তোমাদের গ্রামেও আছে। ইট ইজ কি বলে একেবারে স্পষ্ট এনকারেজমেন্ট ফর মবিং।
স্পষ্ট। এই যে বলছে যে ওরা তো তোমাদের গ্রামে আছে, এই তোমাদের গ্রামে আছে এটা কারা? একটা হইতে পারে যদি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা মানে মামলায় অভিযুক্তরা তোমাদের গ্রামে লুকিয়ে আছে, সুতরাং তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করো, এটা একটা হইতে পারে। কিন্তু ওইটা তো উনি মিন করেন নাই, উনি মিন করছেন জেনারেলি ওরা তো তোমাদের গ্রামে আছে। উনি আরো একটা লাইন বলেছেন, এই তেজ কোথায়, তেজ দেখাও। উনি এটা বলতে পারেন আমাদেরকে তেজ দেখাইতে, আইনের মধ্যে তেজ দেখানোর নিয়ম আছে। তো উনি তো নিজে তো শপথ নিয়েছেন উনি অনুরাগ বিরাগ ক্রোধের বশবর্তী হইবেন না। উনি মানুষকে কি করে তেজ দেখাতে বলে? তেজ কি অনুরাগ বিরাগ ক্রোধ না? হাসের মধ্যে না। ওই যে সমবেত যারা আছে তাদেরকে তুমি স্পষ্টত মব করার জন্য আপনি করলেন, এনকারেজ করলেন। ওরা তো তোমাদের গ্রামে, তোমরা বলছো সরকারে আছে, আমি বলি তোমাদের গ্রামে আছে। দেখেন, চিন্তা করে দেখেন, একজন হেড অফ দি গভর্নমেন্ট, মানে এগুলো না আমরা মানে আমাদের মাথাতেই আসে না যে এটা কিভাবে সম্ভব এসব কথা বলা। হ্যাঁ, প্রেস সেক্রেটারি বলতেছেন এটা প্রেসার গ্রুপ, উনি বলতেছেন তোমাদের গ্রামেও আছে। তো আপনি কেন এই প্রশ্ন করলেন সরকার ব্যর্থ হয়েছে কি না হয়েছে? মানে এটা মানে স্পষ্টতই এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। ধন্যবাদ। আব্দুল নতুন সাহেব একটু জানতে চাচ্ছি, এই যে যখন মব সৃষ্টি করা হচ্ছে তখন পরিচয় দেওয়া হচ্ছে তৌহিদি জনতা এবং জুলাই ছাত্র জনতা। প্রশ্ন করতে চাই যে তৌহিদি জনতা, জুলাই ছাত্র জনতা এগুলো কারো নাম বা পরিচয় হতে পারে কিনা? না, পারে না। একটু আগে মাহবুব কামাল ভাই যেটা বলছিলেন, মবের কোনো আইডেন্টিটি থাকে না, অথবা মব এক ধরনের ফেক আইডেন্টিটি তৈরি করে। আমি আপনাদেরকে ট্রাম্পের সময় একটা উদাহরণ দিই। ট্রাম্পের সময় কিছু ইন্টারনেট সাইট প্রচার করতো ওয়াশিংটনে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের পিছনে শিশুদেরকে আটকে রাখা হয় এবং তাদের মাংস দিয়ে বার্গার বানিয়ে সামনে বিক্রি করে, এবং মানুষ সেটা বিশ্বাস করেছে। অস্ত্র হাতে ট্রাম্পের কিছু সমর্থক ওখানে হাজির হয়েছে এই বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য। এই ধরনের মিথ্যা গণপ্রচারণার মধ্যে দিয়ে, এক ধরনের মিডিয়া এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে প্রচারের মধ্যে দিয়ে সত্য পরিণত করা হয় এই পোস্ট ট্রুথ যুগে। এবং এই পোস্ট ট্রুথ যুগের আরেকটি বড় প্রবণতা হচ্ছে আপনাকে ট্যাগ করা। আপনি সবার সামনে ভালো কাজ করছেন, সে আপনার ভালো কাজটাকে না বলবে উনি তো অমুক, উনি আপনাকে একটা প্যাকেটে ভরবে, যে প্যাকেটটা সে তৈরি করেছে, আপনি কিন্তু না। আপনি করছেন ভালো কাজ, আপনি করছেন দান খয়রাত, সে কে বলবে দান খয়রাত যে ভালো এটা বলবে না, সে বলবে যে ওই যে উনি কাজগুলা করতেছে উনি কিন্তু ওই খারাপ লোকটা, এবং আপনাকে সে প্রথমে খারাপ বানাবে তার মনের ইচ্ছা দিয়ে, কারণ সে আপনার সাথে যুক্তিতে পারে না, তর্কে পারে না, জ্ঞানে পারে না, বুদ্ধিতে পারে না, বিদ্যায় পারে না, মেধায় পারে না, যোগ্যতায় পারে না, কিন্তু সে আপনাকে একটা স্টিকার লাগিয়ে দিতে পারে গায়ের মধ্যে। তো এইটা হচ্ছে এই পোস্ট ট্রুথ জমানার সবচেয়ে বড় দুর্বলতা। তো আপনি যে প্রশ্নটা করছিলেন, তৌহিদি জনতা, কেউ যদি মুসলিম হয় তার প্রথম বিশ্বাসই তো তৌহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আমরা যখন কলেমা পড়ি আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য না, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, উপাস্য নাই, তাই না? উনি সবকিছুর অধীশ্বর। এইটা যে আমরা বলি, এটি তো তৌহিদ। তো আলাদা করে কিছু লোক নিজেদেরকে মনে করছে তারা তৌহিদি, আর এই বাংলাদেশের কোটি কোটি মুসলিম যারা প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রতিদিন তাদের সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয়, প্রতিদিন তারা মুনাজাত করে, এই লোকগুলি তৌহিদি না? তো নিজেরা নিজেদেরকে আগে ওই যে প্যাকেটের মধ্যে ভরেছে। আমি একটু যোগ করি যে ইসলামের তো 5টা স্তম্ভ, তাই না? তো ছোটবেলায় এটাই পড়ছি, ঈমান, ইসলামিয়াতে যেটা পড়া হয়, ঈমান মানে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভ যারা অনুসরণ করেন তারাই তো মুসলমান। এখন এইটা তৌহিদি জনতা হওয়ার জন্য কি আরো এক্সট্রা কোনো কোয়ালিটি লাগবে? এই কোয়ালিটিগুলি কি সাফিসিয়েন্ট? তৌহিদে বিশ্বাস ছাড়া তো আপনি মুসলিম হতে পারেন না। এবং মুসলিম হচ্ছেন আত্মসমর্পণকারী, আল্লাহর যে বিচার, আল্লাহর যে নির্দেশনা, সেইখানে সে আত্মসমর্পণ করে এবং সে আল্লাহর বিচারকে মেনে নেয়। সে মনে করে যে মানুষের ভালো মন্দের বিচারকারী আল্লাহ তাআলা। সে যেটা করতে পারে সেটা হলো অপরাধের বিচার করতে পারে। আপনি করেছেন, আমরা আপনাকে চুরির শাস্তি দিতে পারি, কিন্তু আপনি কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় অথবা আমি কতটুকু, এটা বিচার করার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। এটা কেবল আল্লাহ তাআলাই জানেন, এবং এই বিচার আল্লাহ তাআলাই নিজের হাতে নিয়েছেন, তো অতএব নিজের কাছে রেখেছেন। তো এইটাই হচ্ছে মূল কথা। তো সে তৌহিদি জনতা ট্যাগ করা হয়েছে কেন? কারণ কোনো একটা প্যাকেটের মধ্যে ঢুকে তারা অত্যাচারগুলি করতে চায়। ঠিক একইভাবে জুলাই ছাত্র জনতার বাইরে আর কোনো জনতা নাই,
ওনারাই শুধু নিজেদেরকে জুলাই মাসের মালিক বলে দাবি করছেন। তো এরকম তো আওয়ামী লীগ দাবি করতো তারা মার্চ মাসের মালিক, এইরকম কিছু লোক দাবি করতো তারা আগস্ট মাসের মালিক, কিছু লোক দাবি করতো তারা ডিসেম্বর মাসের মালিক। তো বিভিন্ন মাসের মালিকানা নিয়ে নিলে কি বাংলাদেশের মালিকানা হয়ে যায়? আপনি একটা ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের পরে যদি আপনি চূড়ান্ত খারাপ কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেন, অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে থাকেন, অন্যের ঘরবাড়ির মধ্যে ঢুকে পড়েন, অন্যের যে আইনগত অধিকার সে অধিকার কেড়ে নেন, অন্যের পার্সোনাল স্পেসে আপনি ইনক্লুড করেন, আপনি যদি অন্যকে অত্যাচার করেন, সেগুলিকে আপনাকে অধিকার দিয়েছে এই জুলাইয়ের এত রক্তপাত? যারা মৃত্যুবরণ করেছেন তারা কোন দেশ দেখার জন্য মৃত্যুবরণ করেছেন? তারা তো অধিকার আছে সেরকম দেশ দেখতে চেয়েছেন, কোটা মুক্ত একটা চাকরি ব্যবস্থা চেয়েছেন যেখানে বংশ প্রতিপত্তি, মামার জোর, নানান ধরনের পরিচয় দিয়ে চাকরি হয় না, যোগ্যতা দিয়ে চাকরি হয়। মার্টিন লুথার কিং যে বক্তৃতাটা দিয়েছিলেন ওখানে তিনি বলেছিলেন যে তিনি একটা আমেরিকার স্বপ্ন দেখেন, যে আমেরিকাতে তার 4টা সন্তান বড় হবে নিজেদের যোগ্যতায়, নিজেদের চারিত্রিক দৃঢ়তায়, তাদেরকে বিচার করা হবে ব্যক্তি হিসেবে তাদের যোগ্যতা দিয়ে, এটা দিয়ে নয় যে তাদের গায়ের রং কি, তাদের ধর্ম কি, তাদের বর্ণ কি, তারা কোন দেশ থেকে এসেছেন। তাহলে সেই যে মানবাধিকারের দাবি, সেই দাবি তো এই জুলাইয়েরও দাবি, যে তারা চেয়েছে তারা ডিসক্রিমিনেটেড হবে না কোনো পরিচয়ের কারণে, তারা চেয়েছে তাদের যোগ্যতা দিয়ে তাকে বিচার করা হবে। অথচ এই সব যে ছাত্র জনতা নামে যারা এসেছেন তারা তো তাদের ইচ্ছা অনিচ্ছাকে এখন চাপিয়ে দিচ্ছেন, তারা নিজেদের কোটা তৈরি করেছেন, তারা নিজেদের বেনিফিট খুঁজছেন, তারা নিজেরা ক্ষমতার অধিকারে যেতে চাচ্ছেন। যদি কোটা মুক্ত একটা সমাজই তারা চেয়ে থাকেন তাহলে বিভিন্ন জনকে ভোটে দাঁড়াতে দিব না দিব এইটা তারা বলছেন কেন? সবাই ওপেন ভোটে অংশ নিক, যেভাবে সবাই চাকরিতে অংশ নিবে, চাকরির পরীক্ষায়, তারপরে জনগণ কাকে ভোট দিল আর দিল না সেটা দিয়ে ঠিক হোক। তারা নিজেরা জনগণের সামনে গিয়ে দাঁড়ানোর আগে সকল প্রতিপক্ষকে তুমুলে বিনাশ করে তারপরে তারা সেখানে যেতে চাইছেন। তো তারা তো শেখ হাসিনার মতোই করছেন। শেখ হাসিনা একা একা নির্বাচন করতে চাইতো, তারাও চাচ্ছেন একা একা নির্বাচন করবেন। ধন্যবাদ। মাহবুব কামাল, একটু আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি ডিআরইউতে একটি মঞ্চ 71 নামের একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কিন্তু জুলাই ছাত্র জনতা পরিচয় দিয়ে তার উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কিনা? বলছি, ওই তুষার ভাইয়ের কথাটা আমি 2টা সাপ্লিমেন্ট করি। একটা হলো যে মার্টিন লুথার কিং এর তো উনি বললেন, এই প্রায় সমার্থক একটা কথা ক্লিন্টন বলছিলেন। ক্লিন্টনকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আমেরিকা, তিনি বলছিলেন ইট ইজ এ ফেসলেস সোসাইটি, এটা মুখাবয়বহীন একটা সমাজ, কেউ কারো মুখের দিকে তাকায় না, কাজের দিকে তাকায়, যোগ্যতার দিকে তাকায়। তো আমাদের এখানে তো সব প্রথমে মুখের দিকে তাকাবে, এটা কার ভাগিনা, কার ভাতিজা, কার ছেলে ইত্যাদি। যাই হোক, আরেকটা জিনিস কি বলতেছিলাম, ওই কোন কথার প্রেক্ষিতে যাক ভুলে গেছি। এখন আপনি বলতেছেন যে ওই দিন কিন্তু আমিও ছিলাম, আচ্ছা, লাকিলি এসকেপড। মানে এইটা খুব অদ্ভুত ব্যাপার যে মানে হলো ব্যানার টানানো হলো মঞ্চ 71 এবং সাবজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধ চেতনা পাওয়া যায়। এইটা কীভাবে আওয়ামী লীগ হয়ে গেল এইটা কিন্তু আমার মাথায় ঢোকে না। দেখেন, মানে গত রেজিমে কি হয়েছে, মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধু এগুলো তো পাবলিক প্রপার্টি, তাই না? আওয়ামী লীগ সেটা একটা প্রাইভেট কোম্পানি বানায় নিজেরা মনোপলাইজ করতে চাইছে নানাভাবে। তো এখন আফটার দি ফল অফ আওয়ামী লীগ এদেশের মুক্তিযোদ্ধারা এবং সাধারণ মানুষ যদি মনে করে যে এই প্রাইভেট প্রপার্টি প্রাইভেটের কাছে যাওয়া উচিত, হ্যাঁ আমাদের কাছেই থাকা উচিত, এবং এইটার সংগ্রাম যদি তারা করে, এটা কি আওয়ামী লীগের পুনর্বাসনের সংগ্রাম? এখন এইটা ইনসিডেন্টালি, মানে ধরেন আমি বলি আপনি একজন সৎ লোক, হ্যাঁ, এখন আমি অন্য জায়গায় সততা নিয়ে একটা বক্তৃতা দিচ্ছি, আপনাকে আমি চিনিও না, সততা নিয়ে একটা বক্তৃতা দিচ্ছি, তার মানে কি এই যে আপনার আমি প্রশংসা করতেছি, তাই না? আমি তো ইন জেনারেল একটা বক্তৃতা করছি সততার উপরে, কিন্তু ওই জায়গায় আপনি ফিট ইন করে গেছেন, আপনি সৎ লোক। এখন এটা তো মিন করে না যে আপনার প্রশংসা করতে, আপনার তো আমি চিনিই না, তাই না? তো যদি এরকমভাবে ট্যাগ করা হয়, হ্যাঁ, আমরা ওখানে আমি গিয়ে দেখি যে ওই যে কার্জন সাহেব বক্তৃতা দিচ্ছেন, তো উনি তারপর আর কেউ বক্তৃতা দিতে পারে না। উনি তো 72 কনস্টিটিউশন
ব্যাখ্যা করছিলেন, এটা ডেমোক্রেটিক অ্যাসপেক্টগুলি কী কী এগুলি উনি ব্যাখ্যা করছিলেন। এখানে কোনো আওয়ামী লীগের কোনো ব্যাপারই নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে না, এক ডিয়ারের মতো জায়গায় একটা ওপেন স্পেসে ষড়যন্ত্র হয়, এই প্রথম শুনলাম। ষড়যন্ত্র তো হয় সবসময় গোপন জায়গায়, ওপেন ওখানে তো প্রোগ্রাম করতে গেলে আপনার যে গোয়েন্দা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্র যদি আমি যদি স্মেল করে থাকি যে এটা ষড়যন্ত্র, তাহলে তো গোয়েন্দাদের ওখানে লোক থাকবে, থেকে দেখবে যে আচ্ছা কি বলতেছে এরা, কি করতেছে। ওখানে কোনো ইন্টেলিজেন্সের লোক নাই, কিচ্ছু নাই, হচ্ছে হঠাৎ করে কিছু লোক স্লোগান দিয়ে মপি করলো। এবং যে কথাটা তো মানে এত প্রচারিত হয়েছে যে আমার না বললেও চলে, সেটা হচ্ছে আক্রান্তদের বিরুদ্ধে মামলা হইলো, তাও কি সন্ত্রাস বিরোধী মামলা, আর আক্রমণকারীদের তারা সেফ এক্সিট হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো না, এগুলো মানে কি বলবো, এগুলি ভাষা নাই। মানে কি বলে যে যদি ওখানে এরকম হইতো, যেমন ধরেন যে জেরাই খান পান্না এটার আয়োজক ছিলেন, জেরাই খান জাসদ করতেন, আমরা জাসদরা কী করছি 72 থেকে 75 আওয়ামী লীগকে গালিগালাজ করতে করতে আমাদের মুখে ফেনা উঠে যেত। আমরা এমনও স্লোগান দিয়েছি শেখ মুজিবের চামড়া তুলে নিব আমরা, মানে ওই সরকার বঙ্গবন্ধু ওই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেইনি। পরে অবশ্য আমরা রিপেন্ট করি যে এটা ঠিক হয়নি। তো তারা কিভাবে আওয়ামী লীগ হয়ে গেল, এবং সারা জীবন তো জাসদ তো পরবর্তীকালেও তো আওয়ামী লীগের, জাসদের নানা ফ্র্যাকশন আছে, একটা ফ্র্যাকশন হয়তো 14 দলে ছিল ইত্যাদি। যাই হোক, তো এখন ওই জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম তাকেও নিয়ে গেছে। তো এই যে চলতেছে না, মানে কি বলে যে কোনো বাদ বিচার নাই, যেখানে আওয়ামী লীগের গন্ধ না থাকলেও একটা গন্ধ তৈরি করে, এটা কি মানে এগুলোর কোনো মানে হয়? আমি তাহলে যদি তাই হয়, আমি একটা টকশোতে বলছি যে সরকারি কর্মচারীদের সবাই স্বৈরাচারের দোষর, এভরি সিঙ্গেল। কেন হচ্ছে যে 5 তারিখ অপরাহ্নের আগ পর্যন্ত তাদের কেউ পদত্যাগ করেন নাই, মানে তারা ওই সরকারকে ফাংশন করতে সহযোগিতা করছে। ধরেন একজন সচিব, সে পদত্যাগ তো করেনি। 5 তারিখের জুলাইয়ের 18 তারিখ থেকে তো কিলিং শুরু হয়েছে, তাই না? তার 5 তারিখও কিছু কিলিং, তো সেই সচিব পদত্যাগ করবে না, করে নাই। তার মানে কি হি ওয়ান্টেড দ্যাট দি গভর্নমেন্ট শুড কন্টিনিউ, তাই না? তাহলে সে স্বৈরাচারের দোষর, সে ফাংশন করতে দিচ্ছে গভর্নমেন্ট মেশিনারিকে। তাহলে সবাইকে আপনি দোষর ট্যাগ দিয়ে, বাংলাদেশের তো অন্তত 12 কোটি লোককে দোষর বানানো যায় লজিক্যালি। তো এইভাবে কি একটা রাষ্ট্র চলে আপনি বলেন? এবং এই ঘটনায় এবং এই রেজিমে কে বেনিফিশিয়ারি হয় নাই আমি দেখতে চাই, মানে উপর লেভেলের বা কে ব্যাংক লোন নেয় নাই, কে বিজনেস করে নাই, কে করে নাই, আমি তো দেখতে চাই। যারা আজকে স্টলওয়ার্ড, যারা আজকে বড় বড় পদে আছেন ইত্যাদি, এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা, তারা কে বেনিফিশিয়ারি নয়, আমি একটু দেখতে চাই। এই ঘটনায় মঞ্চ 71-এর এই অনুষ্ঠান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে সম্প্রতি আদালতে তোলার সময় সেখানে সাংবাদিক লাঞ্ছিত ঘটনা ঘটেছে। আপনি যেহেতু একজন সাংবাদিক, সেক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আদালতের সামনে মানে লাঞ্ছিতের ঘটনা, এটা কি আদালতের প্রতি মানুষের আস্থা এবং হচ্ছে হোয়াট ইজ সো নিউ অ্যাবাউট ইট? আপনি তো এটা 5 তারিখের পর থেকেই তো এটা চলতেছে। হোয়াট ইজ সো নিউ অ্যাবাউট ইট? আদালত থেকে আগে মব হয় নাই? এটা বেড়েছে কেন? এমনকি উচ্চ আদালতেও কিন্তু এমন হয়েছে। হ্যাঁ, এটা তো হচ্ছে। তো আদালতে ডিম মারা, আদালতে স্যান্ডেল দিয়ে অভিযুক্তকে পেটানো। অভিযুক্ত তো আনট্রায়াল প্রিজনার আনলেস হি ইজ ডিক্লারেড টু বি কনভিক্ট, তাই না? ডিম ছুঁড়ে মারা তো আদালতের বাইরে, স্বয়ং বিচারকের সামনে লাঞ্ছিতের ঘটনা। একই তো কথা। যাই হোক, এখন এইটা কি বলবেন? এগুলো তো মানে আদালত হচ্ছে মানুষের ভরসার একটা জায়গা, এবং আদালত সিদ্ধান্ত দিবে কে দোষী কে নির্দোষ। সেই সিদ্ধান্ত দেওয়ার আগেই আমি মব তৈরি করে সিদ্ধান্ত দিচ্ছি, এবং ওখানে কথা বলার সুযোগ আমি নষ্ট করে দিচ্ছি, কথা বলার সুযোগই দিচ্ছি না। এগুলি দেখছে। এই যে আপনি কিছুক্ষণ আগে একটা মানে বোকার মতোই প্রশ্ন করলেন, সরকার কি ব্যর্থ? এগুলো সরকার দেখছে, প্রতিটা ঘটনাই তো সরকারের নোটিশে আছে, তাই না? এবং হার্ডলি একটা প্রতিক্রিয়া আসে, হার্ডলি। যেমন
এই যে এই লাশ পোড়ানোর ঘটনায় একটা প্রতিক্রিয়া দিয়েছে, এবং এটা হাস্যকর। হ্যাঁ, এবং আসিফ নজরুলের বক্তব্য তো আরো হাস্যকর। হ্যাঁ, তারা দুঃখ প্রকাশ করে, তারা নিন্দা জানায়, কি বলে আর কি। হ্যাঁ, তো এগুলি চলতেছে। জি, ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার, একটু আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তাকে রাজাকার বলা যায় কিনা? মানে এই বিষয় প্রেক্ষাপটটা তুলে ধরি যে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছিলেন, এবং যার কারণে তার বাসার সামনে পর্যন্ত মব সৃষ্টি হয়েছিল, এবং সেখানে তাকে রাজাকার বলে সম্বোধন করা হয়েছে। এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি, ট্যাগিং এর কথা আমি বলেছি, পোস্ট ট্রুথের কথা বলেছেন মাহবুব কামাল ভাই, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিয়েছি। আপনি বারবারই কমন সেন্স নির্ভর প্রশ্ন করছেন। আমাকে আপনাকে বলতে হবে যে তাহলে তো আমি আপনার কমন সেন্স নিয়ে প্রশ্ন করব, কাকে কি বলা যায় আর বলা যায় না, এটা কি প্রশ্ন করে না? এটা কি প্রশ্নের উত্তর জানতে হয়? যে যেটি করে নাই তাকে আপনি চোর বলতে পারেন কিনা? আমি আপনাকে প্রশ্ন, না এটা কেন হচ্ছে না, আপনি কি পারেন আমাকে বলেন? না, এটা যে ডাকাতি করে নাই তাকে ডাকাত বলতে পারেন? না, অবশ্যই না। তাহলে যে রাজাকার না, তাকে রাজাকার বলতে পারেন না। আর যে মুক্তিযোদ্ধা, তাকে কি আপনি উল্টা একটা খেতাব দিতে পারেন? না। শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার ডেকেছিলেন, এটা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল না, বলেছিল না, সমালোচনা করেছিল না, ক্ষুব্ধ হয়েছিল না? কেন হয়েছিল? রাজাকার শব্দটাকে একটা প্রশংসা, সেজন্য ক্ষুব্ধ হয়েছিল তারা, তাই না? আমি আপনাকে কমন সেন্সের প্রশ্ন করি, আপনি আমাকে উত্তর দেন। আর না, আপনি শেখ হাসিনা যখন তাদেরকে রাজাকার বললেন, রাজাকারের নাতিপতি বললেন, এই যে আমাদের তরুণরা ক্ষুব্ধ হলো, এই শব্দটাকে একটা প্রশংসা, সেজন্য তারা ক্ষুব্ধ হয়েছিল? শেখ হাসিনা প্রশংসা করেছিল? না। আচ্ছা, তাহলে শেখ হাসিনা দিলে যেটা গালি হয়, তারা দিলে গালি হয় না? ঘটনা তো একই। তো আমার প্রশ্নটা খুব সহজ, সেটা হচ্ছে যে আপনি কাউকেই তার যে গৌরব, সেই গৌরব থেকে বঞ্চিত করতে পারেন না। আওয়ামী লীগ কি ভয়াবহ একটা কাজ করেছিল আপনাদের মনে আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়েছিল, যেই খেতাব বঙ্গবন্ধুর সরকার তাকে দিয়েছে। তার মানে আওয়ামী লীগ তার নিজের দেওয়া খেতাব শত্রুতাবশত অপমান করার জন্য এগুলা করেছিল। আওয়ামী লীগ যে অবস্থার শিকার হয়েছে, এর জন্য কি শুধু এই আন্দোলন দায়ী, কিংবা শুধু যারা অভ্যুত্থান করেছে তারা দায়ী? আওয়ামী লীগ নিজে দায়ী এটার জন্য। এবার আসেন, আমি আপনাকে আপনার আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ওনার বাসার সামনে যারা মব করেছে তাদেরকে আটক করা হয়েছে। যে কুৎসিত ভাষা ব্যবহার করা হয়েছে, সেই কুৎসিত ভাষা কি জনসমক্ষে ব্যবহার করা যায়? এই কুৎসিত ভাষা ব্যবহার করা যাবে না, এর জন্য বাংলাদেশে আইন আছে, এবং এই কুৎসিত ভাষা জনসমক্ষে বলা যাবে না, এই জন্য আমাদের একটা সম্প্রচার নীতিমালা আছে। এই কুৎসিত ভাষা ব্যবহার করা যাবে না, এটা মেটা, যে ফেসবুক যারা চালায় তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেখানে পর্যন্ত এগুলি আছে। ট্রান্সলেটেড হয় না বলে, বা এই ভাষাগুলিকে অনুবাদ করতে পারে না বলে এখনো তারা বন্ধ করে না, কিন্তু তারা কিন্তু বহু বাংলা গালিগালাজকে এখন সেন্সর করে দিলে পরে আপনাকে শাস্তির মুখোমুখি করে। তার মানে কি? তার মানে এই কুৎসিত ভাষা পৃথিবীর কোনো সংস্কৃতিতে গ্রহণযোগ্য না, কিন্তু আমাদের এই সরকার এই কুৎসিত ভাষাকে রীতিমতো লেজিটিমাইজ করেছেন। তারা এই কুৎসিত ভাষাকে প্রতিবাদের ভাষা বলেছেন। তারা বলেছেন এটা নাকি জেনজিদের ভাষা। জেনজিরা তাদের বাপ মাকে এটা বলে, কিংবা তাদের বাপ মাকে যদি কেউ বলে জেনজিরা মেনে নিবে? নিজেদেরকে জেনজি বলে দিয়ে কি সকল অপরাধ হালাল করা যায়, কিংবা সকল শুদ্ধতাকে অন্যায় বলে বলা যায়? জেনজি হওয়া কি কোনো লাইসেন্স? আপনি জন্ম নিয়েছেন কোন একটা সময়, যে জন্মের উপরে আপনার হাত নাই। আমি যখন জন্মেছি, উনি যখন জন্মেছে, আপনি যখন জন্মেছেন, আমরা ঠিক করে জন্মগ্রহণ করেছি কবে আসিব এই পৃথিবীতে। এই জেনজিরা যে জন্মেছে এই সময়টার মধ্যে, এটা কি তারা ঠিকঠাক করে এসেছিল? মেটিকুলাসলি ডিজাইনড? বাপ মা কোন একটি চমৎকার ভালোবাসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে জন্ম দিয়েছেন। যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে তাদের বাপ মা তাদেরকে জন্ম দিয়েছেন, সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করে, সেই যৌনাঙ্গের নাম ব্যবহার করে তারা লোকজনকে গালিগালাজ করে। তারা প্রত্যেকে যার যার বাপ মায়ের যৌনাঙ্গ থেকে উৎপত্তি নিয়েছে। কোরআন শরীফে পর্যন্ত এটা বলা আছে, মানুষ কোথা থেকে উৎপত্তি হয়। তো তারা সেই যৌনাঙ্গে করে ব্যবহার করে সম্মানিত লোকজনকে গালিগালাজ দেয়। কিছুদিন আগে নির্বাচন কমিশনের মধ্যেই রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহর দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, এবং এই ঘটনায় দুজনেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। রুমিন ফারহানা সেখানে ফকিন্নির বাচ্চা বলে গালি দিয়েছেন। এই যে রাজনীতিতে এমন ভাষা আমরা ব্যবহার করতে পারি কিনা? আমাদের কালচারে, আমাদের মূল্যবোধে, আমাদের কতগুলি, আমাদের ওই বলে না যে যেমন দাড়ি, ধরেন আপনার যে দিনে দিনে উঠে আমরা বুঝতে পারি না, কিন্তু আমি 6 মাস পরে এসে দেখি এবারে আপনার এত দাড়ি কেন, কিন্তু 2 দিন যদি মিশি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আপনার দাড়ি হচ্ছে। তো সেরকম আমরা দিনে দিনে দেখতেছি, তো আমাদের বুঝতে পারতেছি না।
যদি কেউ 1 বছর পরে বিদেশ থেকে আসে 1 বছর পরে, সে বলবে আরে এই সোসাইটি তো আমি দেখে যাই নেই। কি চেঞ্জগুলি হয়েছে, যেমন ভাষায় চেঞ্জ হয়েছে, আচরণে চেঞ্জ হয়েছে, আমাদের মানে চিন্তা কাঠামোতে চেঞ্জ হয়েছে, আমাদের কালচারাল স্ট্যান্ডার্ডে পরিবর্তন হয়েছে, এবং এগুলো কতগুলি হয়েছে ভয়ের সংস্কৃতির কারণে। যেমন আজকে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সে বাসায় হয়তো হারমোনিয়াম নিয়ে গায়, কিন্তু যদি তাকে বলা হয় যে অমুক অনুষ্ঠানে আপনি গাইতে হবে, সে কিন্তু 10 বার চিন্তা করবে আমি ওখানে যাবো কি না, কারণ গেলে আমাকে মবের শিকার হইতে হবে। এই যে তার মানসিকতায় পরিবর্তন, হ্যাঁ, এগুলি কিন্তু 10 মাসে 12 মাসে 13 মাসে হয়েছে এগুলি। এবং এখন কি, এখন হচ্ছে রাজনীতিটা কি, রাজনীতিটা হচ্ছে ক্ষমতা, টাকা, স্ল্যাং, তারপরে হচ্ছে ট্যাগিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যৌনতা অলসো, এই সবটা মিলে ক্ষমতা, টাকা, স্ল্যাং, ট্যাগিং ফ্যাগিং, এই হচ্ছে রাজনীতির এলিমেন্ট। এই জায়গাটায় চলে আসছে রাজনীতি। হ্যাঁ, ফলে এই যে দেখেন, আমি এটা খুবই আমাদের অর্থনীতি যে ধ্বংস হয়ে যাচ্ছে, এইটা আমরা রিপেয়ার করতে পারবো। আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, এটা আমরা চেষ্টা করলে পারবো। কিন্তু মূল্যবোধের যে অবক্ষয় হয়ে গেছে অলরেডি, এইটা আমরা কিভাবে রিগেইন করব, এইটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। তারেক রহমান কেন, তার মানে 10টা 100টা তারেক রহমান এটা পারবে না। এইটা আমি মনে করি, আপনি বোধহয় একমত হবেন নিশ্চয়ই, আমাদের একটা বড় ধরনের কালচারাল রেভলিউশন দরকার, একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব দরকার। আমাদের কোনো রাজনৈতিক সমস্যা নাই, আমি রিপিট, আমাদের কোনো রাজনৈতিক সমস্যা নাই, আমাদের সমস্যা সাংস্কৃতিক, এবং রাজনৈতিক সমস্যাগুলি সাংস্কৃতিক সংকট থেকে তৈরি হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, 2 বড় নেত্রী যে কথা বলতেন না, এটা সাংস্কৃতিক প্রবলেম। এই সাংস্কৃতিক প্রবলেমটা নানা রাজনৈতিক সংকটের জন্ম দিছে। সুতরাং আমাদের বেসিক জায়গাটা হচ্ছে সাংস্কৃতিক, ওই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। এবং একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব ছাড়া আপনি রাজনীতি ঠিক করতে পারবেন না। অ্যাবসার্ড ব্যাপার, এই যে টকশো করতে, এগুলো মিনিংলেস। কতগুলি শ্যালো, অগভীর কতগুলি প্রশ্ন করতেছেন, এবং আমরা উত্তর দিচ্ছি, হয়তো কিছুক্ষণ পরে একটা খাম পাবো। হ্যাঁ, নাথিং মোর নাথিং লেস। হ্যাঁ, এটার অতিরিক্ত কিছু না, অতিরিক্ত কমও না। এগুলি বাদ দিয়ে আসেন মৌলিক জায়গাগুলিতে হাত দেই। কোথায় রিয়েলি এই সোসাইটিতে ধ্বংস হয়ে গেছে।